আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে রাজশাহী শহরের ওপারে পদ্মার দুর্গম চর থেকে কটা নামক একজনকে ধরে নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গণধোলাই দিলে সে গুরুতর আহত হয়। আটক ছাত্রলীগ কর্মী কটা ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলের আরমান আলীর ক্যাডার এবং ছাত্রলীগ কর্মী বলে জানান শিক্ষার্থীরা। এবারে জানাবো শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে যেভাবে দেখছে ভারত। শেখ হাসিনা সরকারের পতন ১ মাস অতিবাহিত হল। গত ৫ আগস্ট প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে ভৌগোলিকভাবে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের বাংলাদেশ নিয়ে অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত তার দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে হারিয়েছে। এখন বাংলাদেশ নিয়ে যে কূটকৌশল আটছে নরেন্দ্র মোদীর সরকার, জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে থাকছে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি জামাত গণ অধিকার পরিষদ একসঙ্গে আছে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জানাবো প্রশাসনকে সর্বত্র ঢেলে সাজাতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বত্র প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। পুলিশ প্রশাসনের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের অবসরের ঘোষণা দিয়ে নতুন লোক নিয়োগ দিতে হবে। চাঁদাবাজ দখলদারদের কঠোর হস্তে দমন করতে হবে। এদেশ আমাদের সবার, সকল ধর্ম ও সব নাগরিকদের স্ব অধিকারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে। জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন কর্মসূচি। এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির বিষয়টি জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানান, প্রিয় চট্টগ্রামবাসী, আগামীকাল ৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। এ সফরের অংশ হিসেবে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবে। সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল চট্টগ্রামে ২টি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। ছাত্র জনতার সঙ্গে মত বিনিময়ে প্রথম সভাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেলা ১১টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গোলান ব্রিগেডের দপ্তরে হিজবুল্লাহর হামলা, তটস্থ ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তরে বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিন হিজবুল্লাহ এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা জাবাল নেরিয়া গোলান ঘাঁটিতে কাতিউষা রকেট ছুড়েছে। হামলাটি লেবাননের ফ্রাউন গ্রামে ইসরায়েলি বাহিনীর সামরিক হামলা এবং আবাসিক ভবনগুলোতে চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে রাজশাহী শহরের ওপারে পদ্মার দুর্গম চর থেকে কটা নামক একজনকে ধরে নিয়ে আসে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গণধোলাই দিলে সে গুরুতর আহত হয়। আটক ছাত্রলীগ কর্মী কটা ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর ক্যাডার এবং ছাত্রলীগ কর্মী বলে জানায় শিক্ষার্থীরা। আরেকজনের নাম আসেনি, সেও ছাত্রলীগের কর্মী এবং ধর্ষণের সঙ্গে জড়িত বলে শিক্ষার্থীরা নিশ্চিত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্বার জানান, গত ৫ আগস্ট আন্দোলনের দিনে এক ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্তরা। দীর্ঘদিন থেকে পদ্মার দুর্গমচরে তারা আত্মগোপনে ছিল। শিক্ষার্থীরা কটা নামক অভিযুক্ত ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করে সেখান থেকে ধরে নিয়ে আসে। এ সময় সাধারণ জনতা তাকে উত্তম মাধ্যমও দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, আমরা ঘটনাটি শুনলাম, কিন্তু এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। পরে হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছে, সেখানেও নাকি তাকে ভর্তি করা হয়নি। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। হাসিনা পরবর্তী বাংলাদেশকে যেভাবে দেখছে ভারত। শেখ হাসিনা সরকারের পতনের ১ মাস পার হল। গত ৫ আগস্ট প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমন পরিস্থিতিতে ভৌগোলিকভাবে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের বাংলাদেশ নিয়ে অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ঠিক 15 দিন আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। সেই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতির উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার। বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল, তাতে দিল্লির একটি মূলধারা শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিহাইন্ড হাসিনা ভাবার পরামর্শ দিয়েছিল। সেটা তখনও প্রায় অকল্পনীয় ছিল। এই সম্পাদকীয় প্রকাশিত হবার ঠিক 2 সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন তাই করতে হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত কী কৌশল নিয়ে এগোবে দিল্লির সেটা ভাবতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকবে না, এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত এটা কল্পনাও করেনি। টাইমস অব ইন্ডিয়ার ওই সম্পাদকীয়তে বলা হয়, আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতে ব্যর্থ হয়েছে, যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি বড় নিরাপত্তা দ্বিধা বা সংকট তৈরি করেছে। সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক, ভারত আর যাই হোক তা কখনই চাইবে না। ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে। নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতে বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছে তাদের রিচ আউট করতে হবে। ভারতের শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন। তখন এই সতর্কবার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালেও এই সম্পাদকীয় প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে গেছে। ফলে ভারতের এখন তড়িঘড়ি সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে। দিল্লি বোঝার চেষ্টা করছে এই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা। পাশাপাশি রাজনৈতিকভাবেও আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার, এটাও বোঝা যাচ্ছে। সে বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে, সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও। বাংলাদেশের ক্ষমতার পালাবদলে পর জামাত বা হেফাজত ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট রমরমা ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থা বাংলাদেশের বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে। এই সংকটের মুহূর্তে সেই বিনিয়োগ কিভাবে কতটা রক্ষা পাবে সেটাও ভারতের বড় দুশ্চিন্তার কারণ। এ কারণে বহু প্রকল্পের কাজ এখন থমকে গেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা 1 মাস ধরে ভারতের মাটিতে অবস্থান করছেন। কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করেছেন, নানা কারণে ভারত তাকে না পারছেন গিলতে, না পারছেন ওগড়াতে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস। গত 8ই অগাস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দুদেশের মানুষের স্বপ্ন পূরণে লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারবদ্ধ, সেই পোস্টে সে কথাও জানিয়েছেন মোদী। এর কিছুদিন পর ভারত যে গ্লোবাল সাউথের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল, তাতেও বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূস যোগ দেন এবং সবাই ভার্চুয়ালি ভাষণ দেন। পরে দুজনের মধ্যে টেলিফোনে কথাবার্তা হয়েছে। ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনি, এ নিয়ে তখনই দ্বিধাদ্বন্দ্বের অবকাশ ছিল না। শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়াই নয়, শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত, এটাও গত 1 মাসে ভারত বারে বারেই বুঝিয়ে দিয়েছে। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি জামাত ও গণ অধিকার পরিষদ একসাথে আছে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। শনিবার বিকাল 4টায় নোয়াখালী মাইজদি বাজারে গণ অধিকার পরিষদ নোয়াখালী জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আরও বলেন, নানাভাবে আওয়ামী লীগ আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করার পাঁয়তারা করছে। আজ বিএনপিকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করে আস্থা নষ্ট করার চেষ্টা করছে তারা। গণ অধিকার পরিষদের জোয়ার দেখে ষড়যন্ত্র করছে। আমরা ঐক্যবদ্ধ আছি, বিএনপি জামাত গণ অধিকার পরিষদ আমরা এক আছি। প্রশাসনকে সর্বত্র ঢেলে সাজাতে হবে ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বত্র প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। পুলিশ প্রশাসনের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি, তাদের অবসরের ঘোষণা দিয়ে নতুন লোক নিয়োগ দিতে হবে।
চাঁদাবাজ দখলদারদের কঠোর হস্তে দমন করতে হবে। এদেশ আমাদের সবার, সব ধর্মের সব নাগরিকের স্ব অধিকার পূর্ণ নিশ্চয়তা দিতে হবে। সকালে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তৃণমূল দায়িত্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম আরও বলেন, বিগত বছরগুলোতে মেহনতি মানুষের ট্যাক্সের পয়সায় অপরিকল্পিতভাবে খরচ করা হয়েছে, প্রতিযোগিতা এবং রাষ্ট্রীয় সম্পদ লুট করা হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া টাকাগুলো ফেরত আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গোলান ব্রিগেডের দপ্তরে হিজবুল্লাহর হামলা, তটস্থ ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলি বাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তরে বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিন হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা জাবাল নেরিয়া গোলান ঘাঁটিতে কাতিউষা রকেট ছুড়েছে। হামলাটি লেবাননের ফ্রাউন গ্রামে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলা ও আবাসিক ভবনগুলোতে চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। জাবাল নেরিয়া ঘাঁটিটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও হিজবুল্লাহর বিবৃতিতে দাবি করা হয়। এর আগে শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলি মায়ান বারুদ সামরিক ঘাঁটি, জাবাদ্দিন ব্যারাক এবং ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত আল মুলাতা শহরের বেশ কয়েকটি ভবনে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। গত বছরের ৭ অক্টোবরের পর গাজায় বর্বর ইসরায়েলি অভিযান শুরুর পর হিজবুল্লাহ প্রতিদিনই দখলদার বাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার উদ্দেশ্য অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর বড় অংশকে তটস্থ রাখা এবং গাজায় প্রতিরোধকারী যোদ্ধাদের উপর চাপ কমানো। ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রেডিও সম্প্রতি জানিয়েছে, আগস্ট মাসে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে দখলকৃত অঞ্চলের দিকে ১৩০৭টি রকেট ছুড়েছে, যা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে সংখ্যায় সর্বাধিক। এদিকে হিজবুল্লাহ পরিচালিত লেবানন ভিত্তিক টিভি চ্যানেল আল মাদিন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর হাদাব ইয়ারন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম হারেজ নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবানন থেকে আল জালিলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া হয়েছে। তবে এতে ইসরায়েল কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।